সপ্তাহ সানডেতে আমি কোথাও গেছিলাম যেন, গত সানডেতে কোথায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? হুম। তো গত সপ্তাহে রবিবারে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত সপ্তাহে রবিবারে একটু আমি গেছিলাম, ওই একটু মেলাতে ঘুরতে টুরতে গেছিলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে। হুম। তো সেই কারণে ফিরতে ফিরতে মোটামুটি 10:30 11টা বেজে গেছিল, তাই ক্লাসটা করানো গেল না। ঠিক আছে। তো সিম্পটোম্যাটোলজিটা তো করাচ্ছি, কিছুটা তো করানো হয়েছে, এবং এটা করানোর পরে রিভিশন হবে। রিভিশন করার পরে আমরা যখন আমরা কমপ্লিট করে ফেলবো সিম্পটোম্যাটোলজিটা, তারপরে আমরা সিম্পটোম্যাটোলজিটাকে ফাইনালি আবার একবার ডিসকাস করব। মানে এর অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা আমরা কিভাবে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা এপ্লাই করব, বা এটার উপরে কার কোনো যদি কনফিউশন থাকে সেই কনফিউশন গুলোকে দূর করব আমরা। এবং সবথেকে বড় কথা যে এটা কিভাবে ইউটিলাইজ করা যায়। হুম। এটা কিভাবে ইউটিলাইজ করা যায় আমরা সেই বিষয়গুলোকেও এখানে দেখব। তোফায়েল আহমেদ সাহেব, আপনি আপনার স্পিকারটা একটু বন্ধ করুন। আচ্ছা, করেছেন, গুড। তাহলে আমাদের ক্লাসে যারা যারা উপস্থিত থাকে তারা, তাদের মধ্যে মোটামুটি সবাই আছেন তো? আজকে দেখতে পাচ্ছি আশকার, তারপরে মেহেদী সাহেব, দুজনকে দেখছি। হুম হুম। তাহলে আরেকটু পরে শুরু করি নাকি? জি 5 মিনিট বাদে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আরো যদি কেউ জয়েন হতে চায় তাহলে যেন তাদের জন্য মিস না হয় বিষয়টা। জি স্যার। সিম্পটোম্যাটোলজি এর আগের দিন আমি যেটুকু দেখিয়েছিলাম সেটা আপনাদের মোটামুটি আহ কতখানি উপকার হয়েছে আপনারা বলুন, যাতে আমি বুঝতে পারি। সিম্পটোম্যাটোলজি সিম্পটোম্যাটোলজি এর আগের দিন আমি যে করিয়েছিলাম যতটুকু, সেইটুকু কি আপনারা বুঝতে পেরেছিলেন ঠিকঠাক? হ্যালো। জি স্যার। হুম। আর বাকিটা বুঝতে পেরেছিলেন ঠিকঠাক? হ্যালো, মিস্টার শাওন, কি নাম এটা? শাওন চক্রবর্তী স্যার। হ্যাঁ, শাওন চক্রবর্তী। উনি কি আমাদের ইন্ডিয়ার না উনি আপনাদের দেশের? স্যার আমি বাংলাদেশে। শাওন চক্রবর্তী বাংলাদেশ বাড়ি নাকি? বাংলাদেশ কোথায় বাড়ি আপনার? খুলনা। খুলনা, আচ্ছা আচ্ছা। খুলনায় বাড়ি নাকি? কি প্র্যাকটিস করেন না স্টুডেন্ট? হ্যাঁ, আমি প্র্যাকটিস করি। আমি বেশি দিন না, আমি 3-4 মাস প্র্যাকটিস শুরু করেছি। প্রথম পর্যায়ে আছি ও, এখন। 3-4 মাস। 3-4 মাস নাকি? এই আমার ফোনের সমস্যা, যেটা শুরু হলো, এই ফোন আজকে শুরু হলো। 1 মিনিট আপনার হোল্ড করুন। ওয়ালাইকুম সালাম কাকু, বলুন কি খবর? কাকু, হ্যালো 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 কাকু, হ্যালো কাকু, আমি না একটা অনলাইন ক্লাসে বসেছি, বুঝলেন তো? আমি একটা অনলাইন ক্লাসে বসেছি। আপনারা ঘুমাতে যান কটার সময় বলুন আমাকে? বললাম আপনারা কখন ঘুমাতে যান, খাওয়া দাওয়া কটায় করেন আপনারা? হ্যাঁ, না না, কটার সময় করেন জিজ্ঞাসা করছি। 10টা। তাহলে ঠিক আছে কাকু, আমি এক কাজ করি, খাওয়া দাওয়া সেরে নিন আপনারা, আমি আপনাকে
10:30টার সময় ফোন করব। আমি একটা অনলাইন ক্লাসে আছি। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে কাকু। আসসালামু আলাইকুম। হুম। তো বলছিলাম মিস্টার শাওন চক্রবর্তী বাড়ি হচ্ছে খুলনা। আপনি কি প্র্যাকটিস করেন? বলুন। হ্যাঁ, আমি এই 3-4 মাস শুরু করছি নতুন প্র্যাকটিস। ও নতুন প্র্যাকটিস শুরু করেছেন। রেপার্টরি কি ইউজ করেন আপনি? আমি ফোনের এই সিনথেসিসটা ইউজ করি, আর এমনি কেন রেপার্টরি আছে বই, ওইটা ঘাটাঘাটি এটা করি। কি আপনি ইয়েতে ইয়েতে মানে কম্পিউটার না ইয়েতে আপনি ম্যানুয়াল বই নিয়ে ঘাটেন? না, কেন যেটা আছে সেটা বই, আর ফোনে আছে সিনথেসিস। ও, আপনি এক কাজ করেন, আপনি যদি মানে মনে করেন যে না আমি রেপার্টরির উপরে একদম ফুল এক্সপার্ট হতে চাই, তাহলে আপনাকে করতে হবে কি, আপনাকে ইয়ে নিতে হবে, ওই কি বলে ল্যাপটপ নিতে হবে বা কম্পিউটার রেপার্টরি আপনাকে করতে হবে। ঠিক আছে? কারণ সিনথেসিস রেপার্টরি যেটা ফোনে আছে ওইটা একটা রেফারেন্স হিসাবে আপনি রাখলেন, দেখলেন এটা সুবিধা, কিন্তু সেটা আপনি প্র্যাকটিসে খুব একটা ভালো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এটা একটা সমস্যা ওটাতে আছে। ঠিক আছে? ওটা আপনি হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে পারবেন না কেন? কারণটা হচ্ছে যে এখানে টোটাল ফুল সিনথেসিসটা দেওয়া আছে, ওখানে কোনো রকমের ভিউ ক্রিয়েট করা যায় না। মানে অর্থাৎ আপনি আপনার পছন্দের যে রাইটার তাদের নিয়ে কাজ করছেন, কম্পিউটারে হলে করতে পারবেন, কিন্তু ওটাতে আপনি মানে কোন রাইটারকে বাদ দিয়ে শুধু ক্লাসিক্যাল গুলো নিয়ে কাজ করবেন এরকম করতে পারবেন না। হুম। ফলে রেপার্টরাইজেশনে আপনার যে শীটটা দেখাবে সেখানে আপনার এলোমেলো দেখাবে। ঠিক আছে? আপনি ক্লিনিক্যালি দেখতে পাচ্ছেন কেসটা লাইকোপোডিয়ামের, অথচ আপনি ওখানে রেপার্টরাইজেশন করছেন, হয়তো দেখা হলো কি টোটাল সিম্পটম বা অধিক সিম্পটম অন্য কোনো মেডিসিন কভার করে দিয়ে ক্যালিসাল্প আপনার রেজাল্ট দিয়ে দিল। তাহলে এই জায়গাগুলোতে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। তখন মনে হবে যে সিনথেসিস রেপার্টরিটা ভালো না। সিনথেসিস রেপার্টরির সবথেকে ভালো ইউটিলাইজেশন হয় রেডারের মধ্যে। রেডার হোমিওপ্যাথিক সফটওয়্যার যেটা আছে ওটার মধ্যে হয়। ঠিক আছে? এবং তাতে আছে বেতুলকাস এক্সপার্ট সিস্টেম, ভিইএস, বেতুলকাস এক্সপার্ট সিস্টেম। বেতুলকাস এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে হোমিওপ্যাথির একটা ক্যালকুলেটর। আপনি ওখানে যেরকম থট নিয়ে ক্যালকুলেশন করবেন আপনাকে ঠিক সেরকম রেজাল্ট দেবে। আপনি যদি মনে করেন সেগাল মেথডের থট নিয়ে আমি ওখানে ক্যালকুলেশন করব, তাহলে সেরকম আপনাকে রেজাল্ট দিবে। আপনি যদি মনে করেন প্রেডিক্টিভ নিয়ে করব তাহলে সেরকম রেজাল্ট দিবে। আর আপনি যদি মনে করেন আমি অ্যালোপ্যাথারি করব তাহলে অ্যালোপ্যাথারি রেজাল্ট দিবে। এবং আপনি যদি মনে করেন যে আমি ফিলোসফি কেন্টিয়ান ওয়েতে আমি রেপার্টরাইজেশন করব, তাহলে আপনাকে রেজাল্ট ঠিক সেরকমই দিবে। অর্থাৎ একটা নরমাল ক্যালকুলেটরে কিরকম হয়, 2+2+1 এরকম করে আপনি এলোপাথারি অনেকগুলো সংখ্যা দিয়ে দিলেন, আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিল কত, 10। হুম। কিন্তু আপনি যদি এবার কেন্টিয়ান ফিলোসফি, যে ফিলোসফিটা আমি যে অ্যাপ্লাইড পোর্শন গুলো আমি দেখিয়ে দেবো একটা একটা করে, তো সেই পার্ট গুলো যখন আপনি রেপার্টরাইজেশনের জন্য ইউটিলাইজ করবেন, তখন দেখবেন যে আপনার বেতুলকাস এক্সপার্ট সিস্টেমের সাজেশনটা ঠিক সেরকমই দিচ্ছে। তো সিনথেসিস রেপার্টরিটা ছাড়াও অনেক রেপার্টরি আছে, কিন্তু আমার কাছে এটা সব থেকে অথেন্টিক মনে হয়েছে। কেন? কারণ এখানে আমি আমার মন মর্জি মতো অথারদের নিয়ে কাজ করতে পারি। হুম। এবং যদি মনে করেন যে না আমি আরো ভালো কাজ করতে চাই রেপার্টরি নিয়ে, তাহলে তো অবশ্যই অবশ্যই র্যাডার তো লাগবেই, মাস্ট লাগবেই। র্যাডার ছাড়া হবে না। হুম। তাহলে চলুন আমরা শুরু করি আজকের আমাদের ক্লাস। আমরা সিম্পটোম্যাটোলজি নিয়ে শুরু করেছিলাম। এটা আপনাদের আমি দেখাই। হুম। সিম্পটোম্যাটোলজিটা জরুরি এই জন্য যে আপনারা যখন কেস টেকিং করবেন তখন কোন সিমটমটা নেবেন, কোনটা রাখবেন, কোনটা বাদ দিবেন, এই ধারণাটা আপনারা এটা থেকে পেয়ে যাবেন। এবং সিম্পটোম্যাটোলজিটা ইনক্লুডিং টোটালিটি অফ সিমটমের উপরেও এখানে লেকচার আছে। এবং এটার পরে অ্যানালিসিস অফ দ্য সিমটম এবং তারপরে প্রসেস অফ রেপার্টরাইজেশন। আমরা রেপার্টরাইজেশন কেমন করি
আমরা যত সিমটম পাই সবগুলোকে অ্যাড করতেই থাকি। হয়তো দেখা গেলো কি কোয়ালিটেটিভ সিমটম আমরা বেশি অ্যাড করতে পারলাম না, কিন্তু দেখা গেলো কি 25টা 30টা সিমটম অ্যাড হয়ে গেছে, সব কি কোয়ান্টিটিতে বড় হয়ে গেছে, কিন্তু কোয়ালিটেটিভ সিমটম গুলো আমরা নিতে পারছি না। তো এই জায়গাটাতে রেপার্টরি তার রেজাল্টটা একটু অন্যরকম দেখাবে। সেই জন্য কোন সিমটমটা নিব কোনটা ছাড়বো এই নলেজটা আমরা শুধুমাত্র পাবো আপনার সিমটোমেটোলজি জানা থাকলে, অ্যানালিসিস অফ দ্য সিমটম এই পোর্শনটা পড়া থাকলে, এবং প্রসেস অফ রেপার্টরাইজেশন কি পদ্ধতিতে আপনি রেপার্টরাইজেশন করবেন। বেসিক এই কটা ফিলোসফি জানতেই হবে। সো স্টার্ট শেয়ারিং, আমি স্ক্রিন শেয়ার শুরু করলাম। তাহলে আজকে আমি আপনাদেরকে দেখাবো সিমটোমেটোলজি। কিনোট সিমটমটা তো আমি বলে দিয়েছিলাম, রাইডিং সিমটমটাও বলে দিয়েছিলাম, আজকে আপনাদের দেখাবো আমি জেনারেল সিমটম। তো সবার প্রথম আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ জেনারেল সিমটম। জেনারেল সিমটম আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, Hello? দেখতে পাচ্ছি স্যার। জি জি স্যার স্যার, পাচ্ছি স্যার। ওকে, তাহলে এখানে দেখুন জেনারেল সিমটম হচ্ছে কি, জেনারেল সিমটম এর ডেফিনেশনটা কি? অল সেন্সেশন অর সিমটমস, সমস্ত রকমের অনুভূতি এবং লক্ষণ দ্যাট দ্য পেশেন্ট প্রেডিক্টস অফ হিমসেলফ, মানে সমস্ত রকমের অনুভূতি এবং লক্ষণ পেশেন্ট যেটা নিজের সম্পর্কে বলে, অর ইন দ্য রিলেটিং অফ হুইচ হি ইউজ দ্য ফার্স্ট পার্সোনাল প্রোনাউন্স। তাহলে পেশেন্ট যখন নিজের সম্পর্কে, নিজের অনুভূতি সম্পর্কে, নিজের লক্ষণ সম্পর্কে তার যে ফার্স্ট প্রোনাউন্স বা নিজের সম্পর্কে যে তার এক্সপ্রেশন, সেটাই হচ্ছে জেনারেল সিমটম। কিরকম? আই এম উইক, আই এম থার্স্টি, ঠিক আছে, আই এম হাংরি, ঠিক আছে, আই এম বোর্ড। এই যে মনে করুন পেশেন্ট যখন তার নিজস্ব কথাটা বলছে, সামগ্রিকভাবে নিজের অনুভূতির কথাটা বলছে, তাহলে এই অনুভূতির কথাটাই হচ্ছে আপনাদের জেনারেল সিমটম। যেমন আমি বলি আই এম উইক, তাহলে উইকনেসটা এটা কোনো নির্দিষ্ট অঙ্গকে ইন্ডিকেট করছে না, এটা সমগ্র লোকটাকে ইন্ডিকেট করছে। বুঝুন আপনারা, যেমন উইক, যেমন আমি বলি আমার প্রচন্ড মাথা ব্যথা, তার মানে কি পেইনটা বা ডিসকমফোর্ট ফিলিংসটা হচ্ছে কোথায়? আমার মাথায়। তাহলে এটা কি একটা নির্দিষ্ট অঙ্গে চলে যাচ্ছে, এই লক্ষণটা একটা নির্দিষ্ট অঙ্গের সাথে সম্পর্কিত। কিন্তু পেশেন্টের যে অনুভূতি, পেশেন্টের যে মনে করুন সমস্ত রকমের যে অনুভূতি, অল সেন্সেস অর সিমটমস দ্যাট দ্য পেশেন্ট প্রেডিক্ট অফ হিমসেলফ, যেটা সে নিজের সম্পর্কে বলছে। তাহলে নিজের সম্পর্কে বলা আর একটা হচ্ছে নিজের একটা অঙ্গ সম্পর্কে বলা। তাহলে নিজের সম্পর্কে বলছি মানে কি, আমি নিজের সম্পর্কে বলছি, মানে আই এম অ্যাজ এ হোল, কিন্তু আমি আমার নির্দিষ্ট কোন একটা অঙ্গের কথা বলছি, প্রচন্ড কোমরে ব্যথা, প্রচন্ড পায়ে ব্যথা, তাহলে এগুলো হচ্ছে কি পার্টিকুলার চলে যাচ্ছে। যখন কোনো রোগী তার নিজের অনুভূতিটার কথা বলছে একটা সামগ্রিক ভাবে, কিরকম? যেমন আই এম উইক, আমি প্রচন্ড দুর্বল, আই এম থার্স্টি, আই এম হাংরি, আই এম লেজি, আই এম এক্সস্টেড। তাহলে এই যে মনে করুন যে কথাগুলো, যেটা আপনার পেশেন্টটাকে সামগ্রিক ভাবে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটাকেই বলা হচ্ছে জেনারেল সিমটম। ঠিক আছে, তাহলে দিজ আর দ্য সিমটমস রেফারিং টু দ্য পারসনস অ্যাজ এ হোল। তাহলে এটা গোটা মানুষটাকে, গোটা ব্যক্তিটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে জেনারেল সিমটম কাকে বলে এটা আপনারা বুঝতে পেরে গেছেন আশা করি। তাহলে জেনারেল সিমটমের ডেফিনেশনটা হচ্ছে অল সেন্সেশন অর সিমটম দ্যাট দ্য পেশেন্ট প্রেডিক্টস অফ হিমসেলফ, যেটা সে নিজের সম্পর্কে বলছে, or in the relating of which he used the first personal pronouns, যেমন I am weak, I am thirsty, I am lazy, I am bored, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। তাহলে these are the symptoms referring to the persons as a whole, যেটা গোটা মানুষটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে
general symptom equal to symptoms related to the patient as a whole or aggregation of several similar particulars, অথবা অনেকগুলো পার্টিকুলার, সেভারাল পার্টিকুলার অথবা অনেকগুলো পার্টিকুলার সিম্পটমের সমষ্টি। তাহলে অনেকগুলো পার্টিকুলার লক্ষণের সমষ্টি অথবা যে লক্ষণটা পেশেন্টকে সামগ্রিকভাবে রিপ্রেজেন্ট করছে সেটাকে বলা হচ্ছে জেনারেল সিম্পটম। এটার আলোচনা আসি আমরা। ডিসকাশন: Hahnemannian concept of general symptom equal to Kantian concept of common symptom। অর্থাৎ মাস্টার হ্যানিম্যান যে সিম্পটম গুলোকে জেনারেল বলেছেন, কেন্ট বলছে এগুলোকে কমন সিম্পটম হিসাবে উনি এই সিম্পটম গুলোকে এক্সপ্লেন করছে। ইস ছাড়ে এত ডিস্টার্ব। কিরকম? হ্যানিম্যানিয়ান কনসেপ্ট অফ জেনারেল সিম্পটম, মাস্টার হ্যানিম্যান সেই লক্ষণগুলোকে জেনারেল বলেছে। জেনারেল শব্দটার অর্থ হচ্ছে সাধারণ। উনি সাধারণ লক্ষণগুলোকে সাধারণ হিসাবে রিপ্রেজেন্ট করেছে। কিরকম? ডায়রিয়া, কলিক, হেডেক, কনস্টিপেশন। ঠিক আছে, এগুলোকে কি বলেছেন মাস্টার হ্যানিম্যান? যে এগুলো হচ্ছে একটা সাধারণ লক্ষণ, এগুলো কোনো মূল্য নেই। কিন্তু কেন্ট উনি বলছেন যে এগুলোকে বলা হচ্ছে কমন সিম্পটম। এবং ডক্টর কেন্ট জেনারেল সিম্পটম বলতে উনি করে দিয়েছেন কিরকম? গোটা ব্যক্তিটাকে বা গোটা পেশেন্টের মানে ওভারঅল যেটা পেশেন্টকে রিপ্রেজেন্ট করছে সেই সিম্পটমটাকে বলছে জেনারেল সিম্পটম। তাহলে এই জেনারেল সিম্পটমটাকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেন্টাল জেনারেলস আর একটা হচ্ছে ফিজিক্যাল জেনারেলস। তাহলে মেন্টাল জেনারেলস কোনগুলো? all mental symptoms are to be classed as a general because they reflect the patient as a whole। তার মানে সমস্ত মানসিক লক্ষণগুলি, all mental symptoms are to be classed, সমস্ত মানসিক লক্ষণগুলোকে এটাকে কি বলে জেনারেল সিম্পটমের মধ্যে রাখা হয়েছে। কারণ মানসিক লক্ষণগুলো কি করে? পেশেন্টকে সামগ্রিকভাবে বহিঃপ্রকাশ ঘটায়। যেমন পেশেন্টটা কিপটা, এই লোকটা প্রচন্ড কিপটা, তাহলে আপনি বলেন এই যে খিপখিপোনা, এটা কি কোনো নির্দিষ্ট অঙ্গটাকে নির্দেশ করছে, না এটা গোটা পেশেন্টটাকে, গোটা লোকটাকে, মানে অর্থাৎ ব্যক্তিত্বটাকে নির্দেশ করছে? আশা করি বুঝতে পেরেছেন। কি লোকটা প্রচন্ড উদার, তাহলে এটা কি? এটা গোটা ব্যক্তিটাকে ইন্ডিকেট করছে। লোকটা প্রচন্ড বেশি কথা বলে, লোকাসিয়াস, এটা কি পেশেন্ট রিপ্রেজেন্ট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে সমস্ত রকমের মানসিক লক্ষণগুলো, সমস্ত মানসিক লক্ষণগুলো যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আপনার মেন্টাল জেনারেলস। কারণ মানসিক লক্ষণগুলো অলওয়েজ মানুষটাকে সম্পূর্ণভাবে বহিঃপ্রকাশ ঘটায় বা সম্পূর্ণ মানুষটাকে রিপ্রেজেন্ট করে। এবার চলে আসুন ফিজিক্যাল জেনারেল সিম্পটম। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে? বলুন। না স্যার, খুব সুন্দরভাবে বোঝা গেছে স্যার। গুড। বাকি সকলেই বুঝতে পেরেছেন তো? জি স্যার। হ্যাঁ, এবার দেখুন চলে আসুন ফিজিক্যাল জেনারেলস। These are the symptoms referring to the physical body or function of the patient as a whole। তাহলে ফিজিক্যাল জেনারেলস হচ্ছে সেই সিম্পটম গুলো যেটা গোটা শরীরটাকে রিপ্রেজেন্ট করছে। ফিজিক্যাল বডি অথবা শরীরের যে কার্যগত ব্যাপারগুলো আছে সেই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল জেনারেলস। এক্সাম্পল: জেনারেল মোডালিটিস। ঠিক আছে, কিরকম জেনারেল মোডালিটিস? ঠান্ডা হাওয়ায় উপশম, ঠিক আছে, বা উত্তাপে বৃদ্ধি, রৌদ্রের আলো সহ্য হয় না। ঠিক আছে, তাহলে রৌদ্রের আলোটা কোথায় সহ্য হয় না? তার শরীরের চর্মে, তার মাথায়, তার হাতে, তার পায়ে। এটা কোনো নির্দিষ্ট জায়গা বোঝানো হচ্ছে না, এটা বোঝানো হচ্ছে কি যে তার ওভারঅল সেন্সিটিভিটিটাকে বোঝানো হচ্ছে। কি? যে পেশেন্টটা মুক্ত বায়ুতে গেলে আরাম বোধ করছেন, রোদ্রে গেলে কষ্ট বোধ করছেন, বৃষ্টিতে ভিজলে তার সর্দি কাশি জ্বর ইত্যাদি হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখুন ঝড় বৃষ্টি জলে ইত্যাদিতে ভেজা, তাহলে এই যে মোডালিটি গুলো, এই মোডালিটি গুলোকে আপনার ফিজিক্যাল জেনারেলস এর মধ্যে ঢুকানো হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, হাঙ্গার, অ্যাপেটাইট এন্ড থার্স্ট। হাঙ্গার খিদা, অ্যাপেটাইট মানেও খিদা, হাঙ্গার ওর অ্যাপেটাইট এন্ড থার্স্ট, তার খিদা, তার পিপাসা। 3 নম্বর পয়েন্ট, ক্রেভিং মানে ডিজায়ার্স, অ্যাভারশনস এন্ড ইনটলারেন্স, তার চাহিদা, তার পছন্দ, তার অপছন্দ, তার অসহ্য হওয়া,
নির্দিষ্ট কোনো খাদ্য বা নির্দিষ্ট কোনো অবস্থা তার সহ্য হচ্ছে না, ঠিক আছে, ক্র্যাভিং অ্যাভারশন ইনটলারেন্স মানে ডিজায়ার অ্যাভারশন এন্ড অ্যাগ্রাভেশন, তাহলে এটাকেও ধরা হচ্ছে জেনারেলস এর মধ্যে। 4 নম্বর পয়েন্ট স্লিপ এন্ড ড্রিমস, ঠিক আছে, স্লিপ এবং ড্রিম। 5 নম্বর পয়েন্ট সেক্স। 3 নম্বর হচ্ছে টেন্ডেন্সি টু এফেক্ট আ পার্টিকুলার সাইট অর ইন আ পার্টিকুলার ডাইরেকশন, অর্থাৎ রোগীর নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো একটা সাইডে অথবা কোনো একটা ডাইরেকশনে রোগটা আক্রান্ত হয়েছে, তাহলে এটাও আপনার ধরা হচ্ছে ফিজিক্যাল জেনারেলসের মধ্যে। কিরকম এক্সাম্পল, রাইট সাইড এফেক্ট হয় কার, লাইকোপোডিয়াম, বেলেডোনা, অ্যাপিস। তাহলে রাইট সাইডেড কমপ্লেন, তাহলে এটাও ইন্ডিকেট করছে গোটা শরীরটাকে অ্যাজ এ হোল। রাইট সাইডেড রেমেডি গুলো যেমন লাইকোপোডিয়াম, বেলেডোনা, অ্যাপিস। তাহলে নির্দিষ্ট কোনো সাইড বা নির্দিষ্ট কোনো ডাইরেকশন এটা হচ্ছে ফিজিক্যাল জেনারেলস এর আন্ডারে পড়ছে। যেমন রাইট সাইডে লাইকোপোডিয়াম, বেলেডোনা, অ্যাপিস, লেফট সাইডে থুজা, ল্যাকেসিস, থুজা, অল্টারনেটিং সাইড ল্যাকেন, ককুলাস ইন্ডিকা, এবং ডায়াগোনাল মানে আড়াআড়ি ভাবে কি রাইট আপার, লেফট লোয়ার মানে ডান দিকের তার শোল্ডারটা আক্রান্ত হয়েছে এবং লেফট সাইডে তার পাটা আক্রান্ত হয়েছে। তো এই সিমটম গুলো, আজকের টপিকটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা রেপার্টরিতে কোথায় পাবেন। যেমন দেখুন, সিনথেসিসে চলে আসুন। চ্যাপ্টার জেনারেলস, রুব্রিক সাইডটাতে চলে আসুন। দেখুন অংশটাকে অ্যাক্টিভ করে দিই। দেখুন সাইড, ওয়ান সাইডেড সিমটম, তাহলে শরীরে নির্দিষ্ট কোনো একটা সাইডকে আক্রমণ করছে, তাহলে ওয়ান সাইডেড সিমটম। এই রুব্রিকটাও একটা জেনারেল রুব্রিক। অল্টারনেটিং সাইড, আমি ককুলাসটা বলেছিলাম, দেখুন ককুলাস এবং ল্যাককেন, এটা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। রাইট সাইডের মেডিসিন গুলো এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে দেখুন রাইট সাইড দেন লেফট সাইড, অর্থাৎ রোগটা ডান দিকে আক্রমণ হয়েছিল এবং তারপরে সেটা লেফট সাইডে ছড়িয়ে পড়েছে। এখানে আপনার মেইন মেডিসিন কি কি, লাইকোপোডিয়াম, ট্যাবাডিলা, এপিস এবং আরো মেডিসিন গুলো আছে, দেখে নিন আপনারা। লেফট সাইডের মেডিসিন গুলো কি কি এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা জেনারেলস। লেফট সাইড দেন রাইট সাইড, তাহলে রোগটা সর্বপ্রথম বাম পাশে আক্রমণ করেছিল এবং বাম পাশ থেকে তারপরে গেছে ডান সাইডে, তাহলে এটা দেখবেন আপনারা লেফট দেন রাইট, তাহলে আগে বাম তারপরে ডান, ক্রস ওয়াইজ মানে আড়াআড়ি, ডায়াগোনাল। আমি যে ডায়াগোনাল শব্দটা ইউজ করলাম, এটা রেপার্টরিতে ডায়াগোনাল হিসাবে পাবেন না, এটা পাবেন ক্রস ওয়াইজ। এটাকে চেঞ্জ করলে কি দেখবেন, রাইট আপার এন্ড লেফট লোয়ার, ডান দিকের কাঁধটা আক্রমণ হয়েছে এবং দেখা যাচ্ছে কি বাঁ দিকের পাটা আক্রমণ হয়েছে, অথবা ডান দিকের বুকে ব্যথাটা আছে এবং তার সাথে ডান দিকের হাঁটুতে ব্যথা আছে, এরকম আড়াআড়ি ভাবে, তাহলে এটা কি ডায়াগোনাল, ক্রস ওয়াইজ। তাহলে টেন্ডেন্সি টু এফেক্ট পার্টিকুলার সাইট অর ইন পার্টিকুলার ডাইরেকশন, নির্দিষ্ট কোনো একটা সাইডে অথবা নির্দিষ্ট ডাইরেকশনে আক্রমণ হওয়া, এটাও একটা জেনারেল সিমটম। যেমন রাইট সাইডে আপনি পাবেন লাইকোবেলেডোনা, অ্যাপিস, লেফট সাইডে ল্যাকেসিস, থুজা, ফসফরাস, অল্টারনেটিং সাইড ল্যাককেন, ডায়াগোনাল অ্যাগারিকাস, ট্যারাক্সাটাম। 7 নম্বর পয়েন্ট, সিমটমস রিলেটিং স্পেশাল সেন্সেস হ্যাভিং নো প্যাথোলজিক্যাল বেস, অর্থাৎ রোগটা একটা নির্দিষ্ট অনুভূতিকে আক্রমণ করেছে এবং যার কোনো প্যাথোলজিক্যাল বেসিস নাই। ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে এর পিছনে কোনো কারণ না, এর পিছনে কোনো কারণ নেই, নো প্যাথোলজিক্যাল বেসিস। মনে করুন প্রচন্ড গ্যাস হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখতে পাবো কি যে লিভারের কোনো সমস্যা, হ্যাপাটোমেগালি, ফ্যাটি লিভার বা পিত্ত সংক্রান্ত কোনো রোগ, ঠিক আছে। তাহলে যে কোনো রোগ হলে প্যাথোলজিক্যাল একটা কোনো কারণ থাকবে, ইন্টারনাল একটা কোনো কারণ থাকবে, কিন্তু symptoms relating to special sense having no pathological basis, the special sense are often so closely related to the whole man that many of their symptoms are general. তাহলে এমন কিছু অনুভূতি আছে যে অনুভূতিগুলোর পিছনে আপনি কোনো রকমের প্যাথোলজিক্যাল কোনো কারণ খুঁজে পাবেন না, সেই সিমটম গুলোকেও আপনার জেনারেল সিমটমের মধ্যে ধরা হবে। কিরকম,
যেমন মনে করুন জ্বালা, কোথায় জ্বালা? হাতের তলায় জ্বালা, পায়ের তলায় জ্বালা, সমগ্র শরীরে জ্বালা, বাহুতে জ্বালা, শরীরের নির্দিষ্ট কোনো একটা অংশে জ্বালা, এরকম বিভিন্ন পার্টে মনে করুন জ্বালা অনুভূতি হতে পারে, বা ঠান্ডা অনুভূতি হতে পারে, বা অসাড় ভাব হতে পারে। কিন্তু ইনভেস্টিগেশন করে রিপোর্ট করে দেখা যাচ্ছে কি যে এর পিছনে কোনো রকমের সমস্যা বা কোনো কিছুই নেই। তাহলে এই লক্ষণগুলোকে আপনার জেনারেল সিম্পটমের ক্যাটাগরিতে ফেলতে হবে। এক্সাম্পল, ভেরিয়াস অডর মেক্স সিক, যেমন বিভিন্ন রকমের গন্ধ বা ঘ্রাণ, তাতে লোক অসুস্থ হয়ে যাচ্ছে। দ্য স্মেল অফ ফুড সিকনেস, খাদ্য খাবারের গন্ধ ইত্যাদিতে সে অসুস্থ হয়ে পড়ছে। ওর ওভার সেন্সিটিভনেস টু দ্য সাউন্ড, মানে শব্দে তার সংবেদনশীলতা, মানে অত্যানুভূতি হচ্ছে, ঠিক আছে, প্রচন্ড গান বাজনা হচ্ছে, তার মাথা ব্যথা ধরে গেছে। নয়েজে, লাইট এটসেট্রা। তাহলে এখানে দেখুন সিমটমস রিলেটিং টু স্পেশাল সেন্স, তাহলে এখানে দেখুন অডর মেক্সিক, তাহলে এটা স্পেশাল সেন্সের মধ্যে যাচ্ছে, কোনো গন্ধে সে অসুস্থ হয়ে পড়ছে, ঠিক আছে। ওভার সেন্সিটিভনেস টু দ্য সাউন্ড, সাউন্ডে ওভার সেন্সিটিভিটি কাজ করছে, চিৎকার চেঁচামেচিতে কাজ করছে, লাইটে কাজ করছে, এগুলোতে ওভার সেন্সিটিভিটি কাজ করছে। তাহলে এগুলোও কিন্তু আপনার জেনারেল সিমটমের মধ্যে পড়ে। But if he only experienced a subjective offensive smell in the nose due to some pathological condition, কিন্তু যদি এরকম হয় যে রোগীটা তার নাকে একটা বিদঘুটে বা একটা অদ্ভুত রকমের গন্ধ অনুভব করছে ডিউ টু সাম প্যাথোলজিক্যাল কন্ডিশন, তার শারীরিক কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য, দিস উড মেয়ারলি রিলেটেড টু ওয়ান অর্গান অ্যান্ড কনসিকুলার উড বি অনলি পার্টিকুলার। তাহলে এই সিমটমটাকে বলা হবে কি পার্টিকুলার সিমটম, ইট ইজ নট এ জেনারেল সিমটম। বোঝা গেছে কথাটা? কারণটা হচ্ছে কি, মনে করুন আমরা যে নাকে গন্ধটা পাচ্ছি, অলফ্যাকশন, অলফ্যাক্টরি নার্ভ যেগুলো, ঠিক আছে, কানের নার্ভগুলো হচ্ছে অডিটরি নার্ভ, যে নার্ভগুলো শুনতে সাহায্য করে, এবং নাকে যে ঘ্রাণ নিতে সাহায্য করে অলফ্যাক্টরি নার্ভ, তা অবস্থিত কোথায়? তা নাকে অবস্থিত। তাহলে এবার মনে করুন অলফ্যাক্টরি নার্ভে যদি কোনো রকমের সমস্যা হয় এবং তার জন্য মনে করুন সে পচা একটা গন্ধ পাচ্ছে, অথচ ঘরে কিছুই নেই, অথচ দেখা যাচ্ছে কি সে একটা হেরিং মাছের গন্ধ পাচ্ছে, বা পচা ডিমের গন্ধ পাচ্ছে, বা একটা কোনো গন্ধই পাচ্ছে না, তাহলে এটা কি আপনারা বলবেন? এটাকে পার্টিকুলার বলবেন না এটাকে জেনারেল বলবেন? বলুন। হ্যালো 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 ফ্রেন্ডস, জি স্যার, শোনা যাচ্ছে হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, তাহলে আপনারা বলুন শোনা যাচ্ছে স্যার। এটাকে তাহলে কি বলবেন? এটা পার্টিকুলার বলবেন না এটা জেনারেল বলবেন? গুড, ভেরি গুড, আই এম ভেরি প্লিজ। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে একটা পার্টিকুলার সিমটম, ঠিক আছে। তাহলে পার্টিকুলার সিমটম এন্ড জেনারেল সিমটম মধ্যে পার্থক্যটা করা যাচ্ছে। তাহলে জেনারেল সিমটম বলতে বোঝানো হচ্ছে কি, যে সিমটমটা গোটা পেশেন্টটাকে বা তার সমগ্র দেহটাকে মানে রিপ্রেজেন্ট করছে বা উপস্থাপনা করছে, তাহলে সেটা হচ্ছে আপনার জেনারেল। আর একটা পার্টিকুলার কোনো পার্টে যদি হয় তাহলে সেটা আপনার পার্টিকুলার। তাহলে শারীরিক পার্টিকুলার গুলো বললাম, আচ্ছা চলুন এটা একবার রিভাইজ করে দেবো আমি। এবার দেখুন 8 নম্বর পয়েন্টে আছে কি মেনস্ট্রুয়েশন, ইট ইজ সো ক্লোজলি রিলেটেড টু দ্য হোল অফ ম্যান, ঠিক আছে। তাহলে মেনস্ট্রুয়াল সিমটমটা হচ্ছে কি ইট ইজ ভেরি ক্লোজলি রিলেটেড টু দ্য হোল অফ ম্যান, দ্যাট ইট বিকাম আ জেনারেল, সেই জন্য এটাকে বলা হচ্ছে জেনারেল। দ্য ওমেন সে ওয়ান মেনস্ট্রুয়েট, কি তার পিরিয়ড হয়েছে, ঋতু হয়েছে, সো অ্যান্ড সো, she does not attribute it to her ovaries or to her uterus, সেটা কখনো বলতে পারে না যে মেনস্ট্রুয়েশনটা হয়েছে তার জন্য তার ডিম্বাশয় বা তার জরায়ুটা দায়ী, তাই তো, বা এটা তার এই দুটার কারণে হচ্ছে, জরায়ু এবং ইউটেরাসের কারণে হচ্ছে শুধুমাত্র, এটা সে বলতে পারে না। her state is as a rule different when she menstruating and the whole economy is involved in this matter। তাহলে যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন কি তার হোল ইকোনমি, তার সমগ্র দেহটা কিন্তু এখানে ইনভলভ থাকছে। কিরকম বলে দিই আপনাদেরকে আমি, দেখুন ব্লিডিং পার ভেজাইনা, তাহলে ভেজাইনাল অরিফিস দিয়ে ব্লিডিংটা হচ্ছে, ব্লিডিংটা আসছে কোথা থেকে? ইউটেরাস এন্ডোমেট্রিয়াম থেকে, অর্থাৎ জরায়ুর ভিতরে যে ফাঁকা জায়গাটা যেটা আছে, যেটা এন্ডোমেট্রিয়াম ওয়াল যেখানে আছে, তাহলে সেই জায়গাটা থেকে হচ্ছে। কিন্তু এটাকে করাচ্ছে কে?
এটাকে করাচ্ছে তার শরীরের হরমোন, এবং এই হরমোনটা তার সিক্রেশন হচ্ছে কোথা থেকে? তার জেনিটাল মানে ফিমেল জেনিটালিয়া যে অর্গানগুলো আছে সেখান থেকে। কিন্তু এই হরমোনটা ডিসচার্জ হতে কে হেল্প করছে? এটাকে হেল্প করছে পিটুইটারি, যেটা মাথায় অবস্থিত। অর্থাৎ পিটুইটারি হরমোন আপনার হেল্প করছে আপনার গাইনোকোলজিক্যাল হরমোনগুলোকে, এবং এই গাইনোকোলজিক্যাল হরমোনগুলো করছে কি মেনস্ট্রুয়েশন করাতে আপনার সহযোগিতা করছে। তাহলে এই দেখুন, ব্লিডিং পার ভেজাইনা অর মেনস্ট্রুয়েশন, এটা তো আমরা দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার জায়গা থেকে হচ্ছে, কিন্তু এটা হওয়ার জন্য তার সমগ্র সিস্টেমটা কিন্তু এখানে দায়ী। সো মেনস্ট্রুয়েশন ইজ নট এ পার্টিকুলার সিমটম, ইটস আ জেনারেল সিমটম। ঠিক আছে, চলে আসুন এবারকার কনস্টিটিউশন, যেটাকে ভালোভাবে কখনো বোঝাই যায়নি বা আমরা বোঝার চেষ্টা করিনি। তাহলে কনস্টিটিউশন, ইট ইজ অ্যান অল কম্প্রাইজিং টার্ম। মানে কনস্টিটিউশনটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সামগ্রিক একটা টার্ম, যে টার্মটা অনেক কিছুকে নিয়ে জড়িয়ে আছে, অফেন inadequately understood, এবং এটাকে প্রায় আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারিনি। ইট কভার নট অনলি দ্য অর্গানিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে কনস্টিটিউশন বলতে শুধুমাত্র এটা একটা অর্গানের গঠনটাকে বোঝানো হচ্ছে না, বা একটা কোনো ব্যক্তির গঠনটাকে বোঝানো হচ্ছে না, যেমন ওবেজ, মোটা, স্টাউট, প্লেথোরিক, sickly, diabetic, rheumatic, gouty, etc. But also the intrinsic personality of the patient, এবং অবশ্যই পেশেন্টের সহজাত যা বৈশিষ্ট্য এটাকেও কিন্তু বোঝানো হচ্ছে, যেমন সোবার, ইরিটেবল, মাইল্ড, সেন্টিমেন্টাল। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারা গেছে। তাহলে কনস্টিটিউশন বলতে শুধুমাত্র কনস্টিটিউশন হচ্ছে একটা কম্প্রাইজিং টার্ম। কম্প্রাইজিং মানে কি, যে অনেক কিছুকে নিয়ে তৈরি, যার মধ্যে অনেক কিছু যুক্ত আছে, এবং এটা কি প্রায় inadequately understood, এবং এটাকে ঠিকঠাক করে কখনো বোঝাই হয়নি। ইট কভার্স নট অনলি দ্য অর্গানিক স্ট্রাকচার, এটা শুধুমাত্র দেহের যে স্ট্রাকচারটাকে কভার করছে তা কিন্তু নয়। এটা কোনো ব্যক্তির যে শারীরিক শুধু গঠনটাকে কভার করছে এটা কিন্তু নয়। ঠিক আছে, শারীরিক গঠন বলতে কিরকম? ওবেস বললাম, মোটা সোটা, স্টাউট, প্লেথোরিক মানে অধিক রক্ত প্রবণতা যুক্ত লোক, সিকলি মানে রোগা, ডায়াবেটিক, রিউমেটিক, গাউটি ইত্যাদি। বাট অলসো ইন্টেন্সিক পার্সোনালিটি, এবং তার অবশ্যই তার যে সহজাত যে ব্যক্তিত্ব, সহজাত যে স্বভাব, সেই সহজাত স্বভাবটাকেও কিন্তু এটা কভার করছে। One minute. Just a minute. Wait. But also the intrinsic personality. তাহলে কনস্টিটিউশন বলতে তার শারীরিক গঠনটাকে বোঝানো হচ্ছে না, তার যে সহজাত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকেও কিন্তু বোঝানো হচ্ছে কনস্টিটিউশন চ্যাপ্টারে। যেমন সোবার বললাম, যে একদম খুব শান্তশিষ্ট, ইরিটেবল মানে খিটখিটে, মাইল্ড মানে নম্রভদ্র, সেন্টিমেন্টাল প্রকৃতি ইত্যাদি। তাহলে কনস্টিটিউশন বলতে বোঝানো হচ্ছে কি কি? কনস্টিটিউশন বলতে বোঝানো হচ্ছে তার শারীরিক যে ব্যাপারগুলো সেগুলোকেও, এবং তার সাথে যে মানসিক ব্যাপারগুলো, তার বিহেভিয়ারাল যে সিমটম গুলো সেগুলো, যেমন সোবার, ইরিটেবল, মাইল্ড, সেন্টিমেন্টাল। ঠিক আছে, লোকটা কি ধরনের, লোকটা কিরকম প্রকৃতির? লোকটা খুব শান্তশিষ্ট প্রকৃতির। ঠিক আছে, তাহলে বলুন শান্তশিষ্ট প্রকৃতির তার মানেটা কি বলুন? এটাও তার গঠনটাকে ইন্ডিকেট করছে না? লোকটার গোটা মানুষটাকে ইন্ডিকেট করছে না? তো কনস্টিটিউশন বলতে তার শারীরিক এবং মানসিক গঠন দুটাকে ইন্ডিকেট করছে, as well as the various functional characteristics of the patient as a whole, including susceptibility to various environmental factors and disease. তাহলে কনস্টিটিউশন বলতে বোঝাচ্ছে শারীরিক গঠন, মানসিক গঠন, এখানে আরেকটা জিনিস যুক্ত করা হলো কি, সাসেপ্টিবিলিটি টু ভেরিয়াস এনভায়রনমেন্টাল
and disease factor. যা কোথায় গেল এটা? তাহলে এটা ইন্ডিকেট করছে তার যেমন শারীরিক গঠন, মানসিক গঠন, তেমন তেমন তার বিভিন্ন রকমের প্রবণতা, সাসেপ্টিবিলিটি মানে প্রবণতা টু ভেরিয়াস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মানে পরিবেশগত বিভিন্ন বিষয় এটার সাথে যুক্ত, এবং বিভিন্ন রোগের প্রতি তার কি আসক্তি সেটাই। যেমন লোকটার সর্দির ধাত, চট করে ঠান্ডা লাগে, সর্দি কাশি কফ হয়, এটা হচ্ছে মনে করুন ডিজিজ সাসেপ্টিবিলিটি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ঠিক আছে, ঠান্ডা সহ্য হচ্ছে না, শীতকালে বেশি শীত কাতুরে, বেশি গরম কাতুরে, তাহলে এগুলো হচ্ছে কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো এগুলোকেও বলা হচ্ছে জেনারেল। তাহলে আপনাদের এটা আশা করি বোঝানো হয়ে গেছে যে কনস্টিটিউশনটাকেও জেনারেলস এর মধ্যে রাখা হয়েছে। কনস্টিটিউশন বলতে বোঝানো যাচ্ছে তার শারীরিক গঠন, তার মানসিক গঠন, তার বিভিন্ন রকমের প্রবণতা। ঠিক আছে, দ্য ফলোইং আর সার্টেন টার্ম টু রিপ্রেজেন্ট সার্টেন কনস্টিটিউশন ইউজড ইন হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে অনেকগুলো কনস্টিটিউশনের উপরে টার্ম ইউজ করা হয়, তার মধ্যে কিছু কিছু টার্ম এখানে দেখানো হলো। কি কি? স্ক্রোফুলাস কনস্টিটিউশন, হাইড্রোজেনাইড কনস্টিটিউশন, লিকোপ্ল্যাগম্যাটিক কনস্টিটিউশন। স্ক্রোফুলাস কনস্টিটিউশন মানে গন্ডমালা ধাতু, হাইড্রোজেনাইড কনস্টিটিউশন মানে শরীরে জলের মাত্রা অধিক হওয়া, লিউকোপ্ল্যাগম্যাটিক মানেও বোঝানো হচ্ছে যে মোটাসোটা, ধীর স্থির, অলস প্রকৃতির ব্যক্তি। তাহলে এই কনস্টিটিউশন গুলো আপনার জেনারেল সিম্পটমের মধ্যে পড়ছে। দে আর অলসো কোলেরিক, যেমন বিলিয়াস, কোলেরিক বিলিয়াস একই, ক্লোরোটিক বা অ্যানেমিক, নিউরোপ্যাথিক, ইজিলি এক্সাইটেড অ্যান্ড ডিপ্রেস অ্যান্ড ভেরিয়াস আদার কন্ডিশন। এই পার্টটাকে আমি বললাম এই পর্যন্ত, আমি রিপিট করছি এবার অল্টারেশন অফ definite elements belong to the general class according to Harvey Farrington. Example, headache in winter, diarrhea in summer. তাহলে বিভিন্ন রকমের পরিবর্তনশীলতা, ঠিক আছে, বিভিন্ন রকমের পরিবর্তনশীলতা, এই যে লক্ষণগুলো, এগুলোকেও জেনারেল সিম্পটমের ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এটা ফেলেছে কে? এটা ফেলেছে হার্ভে ফেরিংটন নামে একজন অথর। তিনি বলেছেন হেডেক ইন উইন্টার, ডায়রিয়া ইন সামার। ঠিক আছে, এটা অ্যালোসোকোট্রিনা লক্ষণ, এই লক্ষণটাকেও আপনার জেনারেল ক্যাটাগরিতে ফেলা হয়েছে। উইপিং অল্টারনেটিং উইথ লাফিং, লাফটার বা লাফিং, ঠিক আছে, এটা ইগনেশিয়া। অল্টারনেশন অফ কনস্টিপেশন এন্ড ডায়রিয়া, পর্যায়ক্রমে কষ্টবোধতা এবং উদারময়, এটাকেও বলা হচ্ছে আপনার এই সিমটম গুলোকে, এই অল্টারনেটিং অর্থাৎ এই মানে পর্যায়শীল লক্ষণগুলোকেও আপনার জেনারেল সিমটমের ক্যাটাগরিতে রাখা হয়েছে। পয়েন্ট 11, পিরিয়ডিসিটি ইজ আ জেনারেল সিমটম। বিভিন্ন রকমের পিরিয়ডিসিটি, এক্সাম্পল হেডেক অকারিং এভরি 7 days, কমপ্লেন রিটার্নস অ্যানুয়ালি, কমপ্লেন অল্টারনেটিং ডে, নিউরালজিয়া এট দ্য সেম আওয়ার এভরি ডে। তাহলে এই সিমটম গুলো কিন্তু জেনারেল সিমটমের মধ্যে পড়ছে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা অল্টারনেটিং সিমটম গুলো জেনারেল সিমটম, পিরিয়ডিসিটি, বিভিন্ন রকমের পিরিয়ডিসিটি, এটাও হচ্ছে আপনার একটা জেনারেল সিমটমের মধ্যে পড়ছে। 12 পয়েন্ট ডিসচার্জ। 30 নম্বর পয়েন্ট, নেগেটিভ জেনারেল সিমটম, অ্যাবসেন্স অফ সার্টেন, 1 মিনিট, আর কতবারই আছে এটা দেখে নিই। হ্যাঁ, এই তো শেষ হয়ে গেল, এটাকে আরেকবার রিপিট করে দেব সংক্ষেপে। তাহলে বিভিন্ন রকমের ডিসচার্জ গুলো আপনার জেনারেল সিমটমের মধ্যে পড়ছে। নেগেটিভ জেনারেল সিমটম, অ্যাবসেন্স অফ সার্টেন স্ট্রাইকিং অর কাস্টমারি কি ফিচার্স অফ ডিজিজ মে বি আ জেনারেল সিমটম। ঠিক আছে, কিরকম? ফিভার উইদাউট থার্স্ট, এটা একটা জেনারেল সিমটমের মধ্যে পড়ছে। কোল্ডনেস উইথ অ্যাভারশন টু বিং কভার্ড, শীত লাগছে অথচ ঢাকনা নিতে চাইছে না, এটাও একটা জেনারেল সিমটমের মধ্যে পড়ছে। হাঙ্গার উইদাউট অ্যাপেটাইট, প্রচন্ড খিদা কিন্তু মানে কি হাঙ্গার উইদাউট অ্যাপেটাইট, হ্যাঁ, প্রচন্ড খিদা কিন্তু খাবার ইচ্ছা নাই। এক্সান্থোমেটাস ডিজিজ উইদাউট অ্যাপিয়ারেন্স অফ ইরাপশন, অর্থাৎ এমন একটা চর্মরোগ হয়েছে অথচ শরীরে কোনো উদ্বেগ নাই।
তাহলে এই সমস্ত অ্যাবসেন্স সিমটম গুলো, নেগেটিভ জেনারেল সিমটম গুলো এগুলো জেনারেল সিমটমের মধ্যে পড়ছে। পয়েন্ট 14, দ্য জেনারেল, এক মিনিট জল খাই তো, গলাটা শুকিয়ে আছে। তাহলে the generals are sometimes made up of several similar particular, যেমন অনেকগুলো জেনারেল সিমটম যেগুলো বেশ কয়েকটা পার্টিকুলার সিমটম নিয়ে গঠিত। কিরকম? if the patient has burning in the head, the stomach, the feet and the skin, then burn become in general। তাহলে আমি এই কথাটা বললাম যে বিশেষ অনুভূতির জায়গা থেকে, কি যদি পেশেন্টের জ্বালার লক্ষণটা থাকে, মাথা, স্টমাক, ফিট, স্কিন, ঠিক আছে, এই বার্নিংটাও কি হবে, আপনার একটা জেনারেল সিমটমের মধ্যে চলে আসবে। তাহলে 14 পয়েন্টটা কি? দ্য জেনারেলস আর সামটাইম মেড আপ অফ সেভারাল সিমিলার পার্টিকুলার। ঠিক আছে, অনেকগুলো পার্টিকুলার সিমটম একসাথে মিলিত হয়েও জেনারেল সিমটম তৈরি হতে পারে। কিরকম? তার মাথায় জ্বালা, তার পাকস্থলীতে জ্বালা, তার হাতে জ্বালা, পায়ে জ্বালা, চর্মরোগে জ্বালা, এই মনে করুন বিভিন্ন জায়গাতে একটা পার্টিকুলার অর্গানে এই যে জ্বালার অনুভূতি গুলো হচ্ছে, এই জ্বালার অনুভূতি গুলোকে আমরা সামগ্রিক ভাবেও একটা জেনারেল সিমটম হিসাবে আমরা ইউজ করতে পারি। লাইকওয়াইজ when present different part of the body it become a general। যখন এই একই অনুভূতিটা বিভিন্ন ডিফারেন্ট অর্গানের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন এটাকে আমরা জেনারেল সিমটম হিসাবে বলতে পারি। কি এই বার্নিংটা হচ্ছে জেনারেল বার্নিং, একটা সামগ্রিক বার্নিং, একটা সামগ্রিক ভাবে জ্বালা, কোথায় মাথায়ও আছে, হাতেও আছে, পায়েও আছে, শরীরেও আছে। সেটা জ্বালা হোক, সেটা শীতভাব হোক, সেটা নামনেস হোক, সেটা টিংলিং হোক, যদি এটা শরীরের একাধিক অঙ্গে যদি দেখা যায় কোনো একটা বিশেষ অনুভূতি, তখন সেটাকে আমরা ফিজিক্যাল জেনারেলসের মধ্যে আমরা এটা নিতে পারি। প্যাথোলজিক্যাল জেনারেল প্যাথোলজি which apply to the patient as a whole। কিরকম? আমরা ব্লাড টেস্ট করে দেখতে পেলাম হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম, তাহলে এটা একটা প্যাথোলজিক্যাল সিমটম। বা আমরা দেখতে পাচ্ছি কোলেস্টেরল বেশি, বা আমরা দেখতে পাচ্ছি ইওসিনোফিল বেশি। ঠিক আছে, তাহলে এই যে প্যাথোলজিক্যাল যে ফাইন্ডিংস গুলো, এই প্যাথোলজিক্যাল ফাইন্ডিং গুলো কিন্তু পেশেন্টকে অ্যাজ এ হোল রিপ্রেজেন্ট করছে, সেজন্য আমরা সেগুলোকেও কিন্তু জেনারেল সিমটমের মধ্যে আমরা ফেলবো। কনকমিটেন্ট সিমটম, এগুলোকেও আমরা জেনারেল সিমটমের মধ্যে ফেলবো। অবজেক্টিভ সিমটমস অ্যাপ্লাই টু দ্য পেশেন্ট অ্যাজ এ হোল। আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভ সিমটম অর্থাৎ ফিজিশিয়ান বা দোজ অ্যারাউন্ড হিম অফ দ্য পেশেন্ট যদি কোন লক্ষণ যদি দেখতে পায়, তাহলে সেই লক্ষণগুলোকেও আমরা জেনারেল সিমটম বলতে পারি। কিরকম? লোকটা একটু পুজো প্রকৃতির, এটা আমরা দেখতে পাচ্ছি। কপালের চামড়াগুলো জড়ো জড়ো, তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি আমরা বাইরে থেকে, তাহলে এটাকে বলা হচ্ছে আপনার অবজেক্টিভ সিমটম, যেটা আমরা অবজার্ভ করতে পারছি। তাহলে এই অবজেক্টিভ সিমটম গুলোকেও কিন্তু আপনারা বলবেন ফিজিক্যাল জেনারেল। 18 নম্বর পয়েন্ট, এলিমেন্টস ফ্রম সাপ্রেশন ফ্রম এক্সপোজার টু সাম এক্সাইটিং কজ। তাহলে চর্মরোগ চাপা পড়া, এলিমেন্টস ফ্রম সাপ্রেশন, মেনস্ট্রুয়েশন চাপা পড়া, সাপ্রেশন অফ দ্য মেসেজ, লিউকোরিয়া চাপা পড়া, কানের পুঁজ চাপা পড়া, এই যে বিভিন্ন রকমের চাপা পড়া লক্ষণগুলো, এই চাপা পড়া লক্ষণগুলোকেও আমরা বলবো কি যে এটা একটা ফিজিক্যাল জেনারেল। ফ্রম এক্সপোজার টু সাম এক্সাইটিং কজ, এক্সপোজার যেমন রোদে আমি এক্সপোজার হলাম, বৃষ্টিতে এক্সপোজার হলাম, ঠান্ডাতে এক্সপোজার হলাম, তাহলে এই এক্সপোজার হওয়াটার পর থেকে যদি কোনো শারীরিক সমস্যা তৈরি হয়, তাহলে এটাকেও বলা হবে আপনার একটা জেনারেল সিমটম, ফিজিক্যাল জেনারেল। কজেশন ফান্ডামেন্টাল, দ্যাট ইজ মায়োমেটিক, পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি। তাহলে এই কজেশন গুলোকেও বলা হচ্ছে আপনার জেনারেল সিমটম। তাহলে এর ইম্পর্টেন্সটা কি, এটা নিশ্চয়ই আর বলার কোনো অপেক্ষা রাখে না, এটা আপনারা বুঝতে পেরেছেন। ইন দ্য হোল সিমটোমেটোলজি দ্য জেনারেল সিমটম হ্যাভ গট দ্য মোস্ট সুপ্রিম অ্যান্ড ওভাররাইডিং ভ্যালু। তাহলে এই জেনারেল সিমটম গুলো যেগুলো আছে, এটা আমাদের সিমটোমেটোলজিতে এটা কি, এটার ভ্যালুটা সব থেকে বেশি। ঠিক আছে,
এটা সব থেকে বেশি, এবং এটার উপর বেস করেই আমরা মেডিসিন সিলেকশনের দিকে যাব। আর লোকাল সিমটম হাউএভার ওভার বিয়ারিং ক্যান নট ওভার রুল আর জেনারেল সিমটম। একটা লোকাল সিমটম, একটা পার্টিকুলার সিমটম কি, এটা কখনো একটা জেনারেল সিমটমকে ওভার রুল করতে পারে না। যেমন হাতের তলায় জ্বালা, পায়ের তলায় জ্বালা, মাথার চাঁদিতে জ্বালা, পিঠে জ্বালা, তাহলে এই পার্টিকুলার সিমটমটা কালেকটিভলি যখন আমরা জেনারেল বলছি, তো সেই জায়গাটাতে এই একটা জেনারেল সিমটমকে কখনো আপনার একটা লোকাল সিমটম, কিরকম লোকাল সিমটম? লোকাল সিমটম আমার পায়ে একটা ফোড়া হয়েছে, এখানে একটা ঘা হয়েছে, এখানে একটা উদ্ভিদ বেরিয়েছে, এই যে লোকাল সিমটম গুলো, এই লোকাল সিমটম গুলো কখনোই জেনারেল সিমটমের থেকে কখনো ভ্যালুয়েবল হতে পারে না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। মাস্টার কেন কি বলেছে? দ্য জেনারেল অলওয়েজ রুল আউট, not aggregating particular. Thus we see in the totality of symptom of case or a drug, general symptom hold to basic controlling position. তাহলে এই জেনারেল সিমটম গুলো হচ্ছে বেসিক কন্ট্রোলিং পজিশন, এবং একটা পার্টিকুলার বা লোকাল সিমটম কখনো এটা জেনারেল সিমটমকে ওভার রুল করতে পারে না। তাহলে ইন শর্ট আমরা জেনারেল সিমটমটাকে আবার একবার ঝালাই করে দিচ্ছি। তাহলে জেনারেল সিমটমটা কি? জেনারেল সিমটম সেই সিমটমটাকে জেনারেল সিমটম বলা হচ্ছে যে সিমটমটা পেশেন্টকে সামগ্রিকভাবে রিপ্রেজেন্ট করছে, যে সিমটমটা পেশেন্টকে রিপ্রেজেন্ট করছে সামগ্রিকভাবে, সে সিমটমটাকে বলা হচ্ছে জেনারেল সিমটম। যেমন আমি প্রচন্ড দুর্বল, ঠিক আছে, আমি প্রচন্ড পিপাসিত, বা আমার তো একদমই পিপাসা নেই, আমার একদমই পিপাসা নেই, তাহলে যে লক্ষণটা পেশেন্টটাকে অ্যাজ এ হোল রিপ্রেজেন্ট করছে সেটাকে বলা হচ্ছে জেনারেল সিমটম। জেনারেল সিমটম ইকুয়াল টু সিমটমস রিলেটেড টু দ্য পেশেন্ট অ্যাজ এ হোল অর aggregation of several particular. Discussion. Hahnemann concept of general symptom equal to Kantian concept of common symptom. Example: headache, constipation, diarrhea, etc. General symptoms are classified into two groups: mental generals and physical generals. All mental symptoms are to be classed as a general because they reflecting the patient as a whole. সমস্ত মানসিক লক্ষণগুলোকে জেনারেল সিমটম বলা হবে এই জন্য কারণ এটা সমস্ত ব্যক্তিত্বটাকেই বোঝাতে সাহায্য করে। ফিজিক্যাল জেনারেলস গুলো কি কি? ফিজিক্যাল জেনারেলস গুলো যেরকম জেনারেল মোডালিটি, বিভিন্ন রকমের হ্রাস বৃদ্ধি, রোগটা সকালে বৃদ্ধি, রোগটা সন্ধ্যায় বৃদ্ধি, দুপুরে বৃদ্ধি, রাতে বৃদ্ধি, ঠান্ডা হাওয়াতে বৃদ্ধি, খাবার খেলে বৃদ্ধি, অথবা এর অপোজিট, খাবার খেলে কম, সকালে কম, বিকালে কম, দুপুরে কম, চাপ দিলে কম, ইত্যাদি ইত্যাদি। এই যে মোডালিটি গুলো, এই মোডালিটি গুলোকে বলা হচ্ছে আপনার ফিজিক্যাল জেনারেল। 2 নম্বর, হাঙ্গার, অ্যাপেটাইট এন্ড থার্স্ট, desire, aversion and aggravation, sleep and dream, sex, tendency to affect particular site, নির্দিষ্ট কোনো অঙ্গ আক্রান্ত, নির্দিষ্ট কোনো সাইড আক্রান্ত হওয়ার প্রবণতা, যেমন ডান সাইডে লাইকোপোডিয়াম বেলেডোনা অ্যাপিস, বাম সাইডে লেকেসিস সুজা ফসফরাস, অল্টারনেটিং সাইডে ল্যাকটেন ককুলাস, ডায়াগোনাল অ্যাগারিকাস টেরাক্সেকাম। যে কোনো সিমটম যেটা তার স্পেশাল সেন্সের সাথে রিলেটেড, সেই সিমটম গুলোকে বলা হচ্ছে জেনারেল সিমটম। যেমন বিভিন্ন রকমের গন্ধ তাকে অসুস্থ করে তোলে, চিৎকার চেঁচামেচিতে সে অসুস্থ বোধ করে, মাথা ব্যথা হয়, ঠিক আছে, চিৎকার চেঁচামেচি, শব্দ ইত্যাদির প্রতি ওভার সেন্সিটিভ, আলোর প্রতি ওভার সেন্সিটিভ। কিন্তু যদি কোনো পার্টিকুলার অর্গানের, যদি কোনো সেন্সের যদি ডিস্টারবেন্স হয়, তাহলে সেটাকে পার্টিকুলার সিমটম বলা হবে। এক্সাম্পল, নাকে আমি উল্টো পাল্টা গন্ধ পাচ্ছি, অন্য কিছু গন্ধ পাচ্ছি, বা গন্ধ একদমই পাচ্ছি না, তাহলে এই সিমটম তৈরি হয়েছে কেন? তার যে নাকের যে স্নায়ুগুলো আছে সেগুলোতে ডিস্টারবেন্স হয়েছে তার জন্য। তাহলে এই স্নায়ুটা পার্টিকুলারলি নাকে থাকছে, এবং নাক এটা একটা পার্টিকুলার অর্গান, সেহেতু এই সিমটমটাকে পার্টিকুলার সিমটম বলা হবে। মেনস্ট্রুয়েশন ইজ এ জেনারেল সিমটম, কারণ এটাতে টোটাল সিস্টেম ইনভলভ থাকছে। কনস্টিটিউশন, যেমন কনস্টিটিউশনটা যেটা আছে, বিভিন্ন রকমের কনস্টিটিউশন, যেমন ওবেস, স্টাউট, প্লেথোরিক, সিকলি, ডায়াবেটিক, রিউমেটিক, গাউটি, তাহলে এগুলো, এই কনস্টিটিউশনাল সিমটম গুলোকে বলা হচ্ছে জেনারেল সিমটম।
এবং এই কনস্টিটিউশন বলতে বোঝানো হচ্ছে তার শারীরিক কনস্টিটিউশন, তার মানসিক কনস্টিটিউশন এবং তার বিভিন্ন রকমের প্রবণতা বা সাসেপ্টিবিলিটি। প্রবণতা বলতে বোঝানো হচ্ছে সাসেপ্টিবিলিটি। তাহলে কনস্টিটিউশন ইজ অ্যান অল কম্প্রাইজিং টার্ম often inadequately understood. It covers not only the organic state, এটা শুধুমাত্র অর্গানিক স্ট্রাকচারকে কভার করছে না, এটা ব্যক্তির ব্যক্তিত্বটাকে কভার করছে, ঠিক আছে, এবং বিভিন্ন রকমের প্রবণতা, এই বিষয়গুলোকে বলা হচ্ছে আপনার কি ফিজিক্যাল জেনারেলসের মধ্যে ফেলা হচ্ছে। কনস্টিটিউশন বলতে এখানে কি কি বোঝাচ্ছে, যেমন স্ক্রোফুলাস কনস্টিটিউশন, হাইড্রোজেনেট কনস্টিটিউশন, লিকোফ্ল্যাগম্যাটিক কনস্টিটিউশন, এবং এগুলো আরো আছে, যেমন কোলেরিক কনস্টিটিউশন, ক্লোরোটিক বা এনিমিক কনস্টিটিউশন, নিউরোপ্যাথিক কনস্টিটিউশন। তাহলে এই বিভিন্ন কনস্টিটিউশন গুলোকে ধরা হচ্ছে আপনার ফিজিক্যাল জেনারেলসের মধ্যে। অল্টারনেটিং সিমটম, বিভিন্ন রকমের অল্টারনেটিং সিমটম গুলো, যেরকম হেডেক ইন উইন্টার, ডায়রিয়া ইন সামার, এটা হচ্ছে অল্টারনেটিং সিমটম। এই সিমটমটা জেনারেল সিমটমের মধ্যে। উইপিং অল্টারনেটিং উইথ লাফিং, কনস্টিপেশন অল্টারনেটিং উইথ ডায়রিয়া। তাহলে এই যে অল্টারনেটিং স্টেট গুলো, এই অল্টারনেটিং স্টেট গুলোকে ধরা হচ্ছে জেনারেল সিমটমের মধ্যে। বিভিন্ন রকমের পিরিয়ডিসিটি, কিরকম রোগ লক্ষণটা প্রত্যেক বছর শীতকালে ফিরে আসছে, তাহলে এটা পিরিয়ডিসিটি। তাহলে পিরিয়ডিসিটি কথাটার অর্থ বোঝানো হচ্ছে এখানে যে সমস্যাগুলো বা যে লক্ষণগুলো বারে বারে ফিরে আসছে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, যেমন 2 দিন অন্তর অন্তর পেট ব্যথা বা মাথা ব্যথা বা ঘাড় ব্যথা, প্রত্যেক শীতে, ইচ ইয়ার অ্যাজ উইন্টার অ্যাপ্রোচেস, যখনই শীতকালটা শুরু হচ্ছে তখনই চর্মরোগটা ফিরে আসছে, এই লক্ষণটা আপনি পাবেন অ্যালোটক্সিনা অ্যানসোরিনাম। তাহলে এই যে রেকারিং সিমটম গুলো, এই সিমটম গুলো খুব ধরা হচ্ছে জেনারেলসের মধ্যে, ঠিক আছে। বিভিন্ন রকমের ডিসচার্জ। নেগেটিভ জেনারেল সিমটম বলতে কি বোঝানো হচ্ছে, অ্যাবসেন্স অফ সার্টেন স্ট্রাইকিং অর customary features of a disease may be a general symptom, যেমন fever without thirst, coldness without aversion to being covered, hunger without appetite ইত্যাদি। The general sometimes made up of several similar particular, একই রকমের অনেকগুলো পার্টিকুলার একত্রিত ভাবে মিলিত হয়ে একটা জেনারেল সিমটম তৈরি করতে পারে, যেমন হাতের তলায়, পায়ের তলায়, মাথার চাঁদিতে, চর্মে বিভিন্ন জায়গায় জ্বালা বা সুরসুরির মতো অনুভূতি বা পিঁপড়া হাঁটার মতো অনুভূতি। তাহলে এই সিমটম গুলোকে জেনারেলসের মধ্যে ফেলা হচ্ছে। প্যাথোলজিক্যাল টেস্টিং গুলো, যেমন তার শরীরে অ্যানিমিয়া ফাইন্ড আউট হচ্ছে, কোলেস্ট্রল ফাইন্ড আউট হচ্ছে, এটাও জেনারেল সিমটমের মধ্যে। কনকমিটেন্ট সিমটম গুলো, অ্যাসোসিয়েটেড সিমটম গুলোকে ফেলা হচ্ছে আপনার জেনারেল সিমটমের মধ্যে। এবং যে কোনো রকমের অবজেক্টিভ সিমটম, সেগুলোকে ফেলা হচ্ছে জেনারেল সিমটমের মধ্যে। যে কোনো রকমের সাপ্রেশন অথবা এক্সপোজার এবং কজেশন বলতে ফান্ডামেন্টাল কজ হতে পারে, ফিজিক্যাল কজ হতে পারে, এনভায়রনমেন্টাল কজ হতে পারে। কিরকম ফান্ডামেন্টাল কজ, যেমন আপনার সোরা সিভিলিস সাইকোসিস, সেটা তার পার্সোনাল এবং ফ্যামিলি হিস্ট্রি ইত্যাদি। ফিজিক্যাল কজ, যেমন আঘাত লেগে গিয়ে পাটা ব্যথা হচ্ছে, ঠান্ডা লেগে গিয়ে সর্দি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ফিজিক্যালসের মধ্যে পড়া হচ্ছে। মানসিক শোক দুঃখ আঘাতের ফলে তার ডিপ্রেশন চলে এসেছে, এই সিমটম গুলোকে জেনারেলসের মধ্যে পড়া হচ্ছে। এর ইম্পর্টেন্সটা কি, যে পুরো সিমটোম্যাটোলজিতে জেনারেল সিমটমটা হচ্ছে কি, এটাই হচ্ছে সুপ্রিম এবং এটাই ওভাররুল করছে সমস্ত কিছুকে। একটা লোকাল বা পার্টিকুলার সিমটম কখনোই একটা জেনারেল সিমটমকে ওভাররুল করতে পারে না, ঠিক আছে। এবং জেনারেল সিমটমের উপর বেস করে আমাদেরকে প্রেসক্রিপশনটা করতে হবে। এটা লাইন বাই লাইন মিনিং বললাম না, আমি এর থিমটাকে তুলে ধরলাম। আপনারা যদি মনে করেন এই পেজটাকে আমি পুরোটা আপনাদেরকে শেয়ার করে দেবো, আপনারা আপনাদের মতো করে পড়বেন। সিমটোম্যাটোলজি আর একদিন করালেই শেষ হয়ে যাবে। জেনারেল সিমটম নিয়ে আপনাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করুন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। বলুন আপনারা। হ্যালো, আমিনুল সাহেবও আছেন। দেখতে পাচ্ছি। তো জেনারেল সিমটমটা কি বোঝা গেছে? আপনারা কি এটা বুঝতে পারলেন না জি স্যার। এটার উপরে আমাকে আরো বলতে হবে? বুঝতে পেরেছেন? এটার উপরে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা চটপট করুন।
হ্যাঁ, হ্যালো হ্যালো, স্যার গন্ডমালাটা কি স্যার? গন্ডমালা গন্ডমালা এইভাবে, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হচ্ছে স্ক্রফুলাস, মানে তার গ্ল্যান্ড ফুলে যাওয়ার প্রবণতা। এটাকে না এক বাক্যে এরকম করে বললে হবে না। এবার তাহলে আপনি আমাকে আবার ক্রস কোশ্চেন করবেন, তাহলে লিম্ফেটিকটা কি? ঠিক আছে, তাহলে তো আমি ফেসে যাবো এখানে এক কথায় উত্তর দিতে গিয়ে, তাই না? গন্ডমালা হচ্ছে স্ক্রফুলাস ডায়াথিসিস, বা স্ক্রফুলাস কনস্টিটিউশন, এটাকে বলা হচ্ছে গন্ডমালা। এটাতে কি কি পাবেন আপনি? এটাতে দেখবেন যে পেশেন্টটা হবে শরিক, হ্যাঁ, পেশেন্টটা শরিক, আন্ডারলাইং সিফিলিটিক থাকবে, হ্যাঁ, এবং তার শরীরে বিভিন্ন গ্ল্যান্ড আক্রান্ত হওয়ার প্রবণতা থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ আপনার স্ক্রফুলাস বা গন্ডমালা। তো এটা চলে যাচ্ছে আপনার কনস্টিটিউশন পার্টের মধ্যে। কনস্টিটিউশনের উপরে আমার নোট মোটামুটি 70% রেডি আছে, প্রয়োজন নেই মনে করলে এটার উপরে আলোচনা করা যেতে পারে কোনো একদিন। বলুন, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বলুন, আর কারো কোনো প্রশ্ন? নির্দ্বিধায় করুন, উইদাউট এনি হেজিটেশন, কোনো সংকোচ রাখবেন না। যা প্রশ্ন হয় মনে হয় আপনারা জিজ্ঞাসা করুন আমাকে। হ্যাঁ, আমিনুল বাবু বলুন। স্যার আমার মনে হচ্ছে স্যার আমরা নিজেরা আরেকবার একটু স্টাডি করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর লাস্ট ক্লাসে ওভারঅল আর একটু এবারে যা এবার একটু থরোলি আলোচনা করলে এটার ইনশাল্লাহ। সিমটোম্যাটোলজির উপরে আরো 2টা ক্লাস নেওয়া, এবং 2টা ক্লাস নেওয়ার পরে টোটাল সিমটোম্যাটোলজিটাকে বুঝিয়ে রিপ্রেজেন্ট করা, এই 2টা কাজ আমাকে করতে হবে। এই 2টা যদি করি তাহলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি হবে, কেস টেকিং এর তো একটা ফরম্যাট তো আমি দিয়ে রেখেছি আপনাদেরকে, তো এই কেস টেকিং এর ফরম্যাটটা, এটাতে আপনারা কেস টেকিংটা করতে পারবেন, কোন সিমটমটা নেবেন, কোনটাকে বাদ দিবেন। তবে আশা করি, আমি মনে করি যে আমি কতটা ভালো বুঝাতে পেরেছি। ওয়ালাইকুম সালাম, বলুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার যে ক্লাসটা অনেক ভালো বুঝেছি, কিন্তু স্যার আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করার কোনো উপায় আছে? কিভাবে যোগাযোগ করতে হবে? পার্সোনালি আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ, আর জেলা হচ্ছে ঠাকুরগাঁও। পার্সোনালি যোগাযোগ বলতে কিরকম পার্সোনালি যোগাযোগ করতে চান বলুন। তো ধরেন যে কোনো সময় আপনার সাথে যদি আপনি কোনো ক্লাস করান, ক্লাসগুলোর সাথে অ্যাটেন্ড করার জন্য, অথবা ধরেন যে কোনো মেডিকেল টার্মে কোনো রোগী আসলো, আমাদের আমি আইডেন্টিফাই করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনার সাথে একটু যোগাযোগ করলাম, এইরকম কিছু। তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে রেডিমেড কেস টেকিং রাখতে হবে। কেন আমি বলি, যেহেতু আমার প্রচন্ড বিজি প্র্যাকটিস, সেহেতু হয়তো দেখা হলো কি যে আমি সবাইকে সময় দিয়ে উঠতে পারি না। এই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, আপনাদেরকে একদম রীতিমতো রেডিমেড কেস টেকিং সাজিয়ে রাখতে হবে। রেডিমেড আপনারা একদম রিপ্রেজেন্ট করবেন আমার সামনে, আমি যাতে শুনেই মানে মেডিসিনটা বলতে পারি বা আপনাকে গাইডলাইন দিতে পারি। এইভাবে করলে করা যেতে পারে, ঠিক আছে? যেমন আমি বলি, কয়েকজন আমাকে মেডিসিনের ব্যাপারে হেল্প চেয়েছিল, কিন্তু তারা এমন ভাবে কেস টেকিং করেছে সেটার উপর বেস করে কোনো মেডিসিন বলা সম্ভব না। হ্যাঁ, তো এইভাবে করলে কি আমি বিপদে পড়ে যাই। ঠিক আছে, একটা মেডিসিন বললাম, যদি কাজ না হলো তাহলে তো একটা খারাপ ব্যাপার না? তাহলে তো আপনার কনফিডেন্সটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কি বলি, যে সিমটোম্যাটোলজিতে আপনারা বুঝতে পারলেন যে কোন সিমটম গুলো জেনারেল, এটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। হ্যাঁ স্যার, এটা তো বুঝতে পারছি। তো এরকম জেনারেল সিমটম গুলোকে যখন আপনারা অনেকটা কেস টেকিং করে জেনারেল সিমটম গুলোকে এইভাবে সাজিয়ে নিলেন, যে পেশেন্টটার গ্রীষ্মকালে আমাশয় ছিল, শীতকালে চর্মরোগ,
এইভাবে করে যখন আপনারা অ্যারেঞ্জ করে দিবেন, তখন ওটা রেপার্টরিজেশন করা বা ম্যাথমেটিকার উপর বেস করে একটা সাজেশন দেওয়া, এটা সহজ হয়ে যাবে আমার জন্য। হুম। হুম, হুম, তো সিমটোম্যাটোলজি পার্টটাকে আমি এই জন্য চুজ করলাম, কারণটা কি? কারণটা হচ্ছে কি যে আমার কিছু ছাত্র আছে যাদের কিছু কেস আমাকে ওরা মানে একটু ফোকাস করতে বলেছে। এবার কি হয়েছে, এত বেশি সিমটম নিয়ে ফেলেছে, পাতার পর পাতা লিখেই গেছে, যার কোনো আগাগোড়া মাথা মুন্ডু কিচ্ছু নাই, যা প্রয়োজন তাও লিখেছে, যা প্রয়োজন নেই তাও লিখেছে। তাহলে এইভাবে যদি কেস টেকিং করতে হয় বা কেউ করে, তাহলে তো একটা পেশেন্টকে কেস টেকিং করতেই তো আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগিয়ে দিবে, তাই না? হ্যাঁ স্যার। হুম। একটা পেশেন্টের যদি কেস টেকিং করতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে চেম্বারে যে বাইরে আরো 20টা পেশেন্ট বসে আছে তাদের চিকিৎসা কিভাবে করবে? তাহলে 20টা পেশেন্ট তাহলে 20 ঘন্টা। 20 ঘন্টা এটা কোনোভাবে সম্ভব ঠিক না? হুম, এটা কোনোভাবে সম্ভব না। আপনি তো কাজ করবেন 7 থেকে 8 ঘন্টা পার ডে, তাই না? স্যার। হ্যাঁ। হুম। তো তো আলোচনার মধ্যে কোনটাকে আপনি নিবেন আর কোনটাকে বাদ দিবেন, এই বিষয়টাকে মানে জানার জন্যই আমাদের এই সিমটোম্যাটোলজি। ঠিক আছে? সিমটোম্যাটোলজি আমি চাইলে একদিনে শেষ করে দিতে পারতাম, কিন্তু সেটা কোনো কাজে লাগবে না আপনাদের। হুম, সেটা কোনো কাজে আসবে না। হুম। স্যার তাহলে কি আপনার at least ইমেল আপনারা এটা ফিল করুন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিন। সালাউদ্দিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও ওনাকে। জি স্যার, ঠিক আছে স্যার। হুম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও। জি স্যার, ঠিক আছে। স্যার আরেকটা ওই যে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আমি তো এখনো ওই যে হোমিওপ্যাথি পড়তেছি, সেক্ষেত্রে আমার কমপ্লিট হয়নি। তো আমি আরেকটা প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে আমার বাবারই চোখের একটু সমস্যা। সেক্ষেত্রে বাম চোখে দেখতে সমস্যা হয়, দেখতে পারে না বললেই হয়। দূরে কিছুটা দেখতে পায় এরকম, কিন্তু স্পষ্ট দেখতে পায় না। সেক্ষেত্রে জেনারেল ট্রিটমেন্ট করার পরে মানে ডাক্তার বলছে এটা যতদিন জীবন ততদিন এভাবেই থাকতে হবে। এইটার কি কোনো ট্রিটমেন্ট আছে? তাহলে আপনি ওনার চোখের কি সমস্যা হচ্ছে সেটাকে সুন্দরভাবে নোট করবেন, তার মোডালিটি গুলোকে নোট করবেন। একটা সিম্পটম কমপ্লিট করতে গেলে লোকেশন, সেন্সেশন, মোডালিটি এবং কনফার্মেশন, এই কটা জিনিস লাগে। তাহলে এই অনুযায়ী আপনি সিম্পটমটাকে কমপ্লিট করবেন এবং অ্যাজ এ হোল হেড টু ফুট একটা জেনারেল সিম্পটম গুলোকে আপনি নোট করবেন। ওনার শরীরের যত জেনারেল সিম্পটম গুলো আছে সবগুলোকে নোট করবেন। এই সিম্পটম গুলোকে নোট করার পর এটাকে অ্যানালিসিস করে দেখতে হবে যে কোন মেডিসিনকে ইন্ডিকেট করছে, সেদিকে প্রেসক্রিপশন করতে হবে। জি স্যার। বুঝতে পারলেন তো? জি স্যার, এটা আমি নোট করে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিব। হ্যাঁ। তো এই সিমটোম্যাটোলজির উপরে নিশ্চয়ই এটা রেকর্ডিংও হয়ে গেল। এটাকে আপনারা ভালো করে আরো একবার দেখবেন। কেন আমি বলি, মেডিসিন জানাটা যেরকম গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এবং এই মেডিসিন গুলোকে কিভাবে পরিচালনা করবেন সেটা জানাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট বিষয়টাকে আপনি শিখবেন কোথা থেকে? এটা শিখবেন আপনি ফিলোসফি থেকে। জি স্যার। এটা শিখবেন আপনি ফিলোসফি থেকে। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম, এটা কিন্তু ফিলোসফি পার্ট, এটা অর্গানন পার্ট। ঠিক আছে? এটা হচ্ছে অর্গানন মেডিসিনের একটা পার্ট। তো এই অর্গানন মেডিসিনের উপরে যদি মনে করুন 10টা টপিক যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, মানে কিভাবে কেস টেকিং করবেন, কিভাবে অ্যানালিসিস করবেন, কিভাবে রেপার্টরাইজেশন করবেন, কিভাবে ফলো আপ করবেন, মানে এরকম বেশি না 10খানা টপিক। ঠিক আছে? সেটাও অর্গানন পড়ালে তো বুঝতেই পারছেন, মানে এটা অনেক বড় সাবজেক্ট হয়ে গেল। তো প্র্যাকটিসের জন্য তো আর সবকিছু তো আর লাগে না, তাই না? জি স্যার। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য বেসিক যে কটা লাগে আমি সে কটা করিয়ে দেব। প্র্যাকটিসের জন্য যে কটা বেসিক, হ্যাঁ, আর জানার জন্য আমরা আস্তে আস্তে পড়ে জেনে নিব। হ্যাঁ, বেসিক যেটা পরীক্ষায় পাস করার জন্য বা আরো নলেজটাকে ডেভেলপ করার জন্য যেগুলো লাগে সেগুলো আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে? এরপরে যেমন পড়াবো অ্যাক্সেসরি সিম্পটম। অ্যাক্সেসরি সিম্পটমটা কি? অ্যাক্সেসরি সিম্পটম অফ দ্য মেডিসিন, অ্যাক্সেসরি সিম্পটম অফ দ্য ডিজিজ। তো এই বিষয়গুলোকে আমাকে বলতে হবে। এই বিষয়গুলো বললে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন।
ঠিক জি আছে? স্যার। অ্যাক্সেসরি সিম্পটম গুলো আমাকে দেখাতে হবে। সিম্পটোম্যাটোলজিটা একটু বড় চ্যাপ্টার। হুম। হ্যাঁ, এটা একটু বড় চ্যাপ্টার, কমন সিম্পটম। তারপরে এর পরের দিন পড়াবো কমন এবং আনকমন পিকুলিয়ার সিম্পটম। তারপরে আসবে আপনার কমন আনকমন পিকুলিয়ার সিম্পটম, কমন সিম্পটম, আনকমন পিকুলিয়ার সিম্পটম, কনকমিটেন্ট সিম্পটম, এটাও পড়াবো। কনকমিটেন্টের পরে আসবে আপনার ক্লিনিক্যাল সিম্পটম। ক্লিনিক্যাল সিম্পটমস এর পরে আসবে টোটালিটি অফ দ্য সিম্পটম। ঠিক আছে? টোটালিটি অফ দ্য সিম্পটম এটাকে জানতে হবে, যে এই বিভিন্ন রকমের সিম্পটম গুলো জানলেন, এবারকে আপনারা এটাকে টোটাল কিভাবে করবেন, টোটালিটি কিভাবে সাজাবেন জিনিসটা। ঠিক আছে? টোটালিটি অফ সিম্পটম কি, হ্যাঁ, এবং এর গুরুত্বটা কি, টোটালিটি কিভাবে করতে হয়, এই টোটালিটিটা শেষ হয়ে গেলে চলে আসবো আমরা অ্যানালিসিস অফ দ্য সিম্পটম, সিম্পটমটাকে কিভাবে অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে? টোটালিটি অফ সিম্পটমের পরে পড়াবো অ্যাক্সেসরি সিম্পটম অফ দ্য ডিজিজ, অ্যাক্সেসরি সিম্পটম অফ দ্য ডিজিজ, অ্যাক্সেসরি সিম্পটম অফ দ্য মেডিসিন, এটাও করাতে হবে। মোডালিটি, 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 তারপরে মোডালিটির পরে পোর্ট্রেট অফ দ্য ডিজিজ, এটাও করাতে হবে। পোর্ট্রেট অফ দ্য ডিজিজ করে খতম, শেষ। তাহলে কমন সিম্পটম, আনকমন পিকুলিয়ার সিম্পটম, accessory symptom of the disease, accessory symptom of the medicine, totality of the symptom, modality, concomitant, এগুলো করাতে হবে আমাকে। ঠিক আছে? কেন এগুলো করাতে হবে? কারণ টোটালিটি অফ সিম্পটমটা যদি না করাই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে এটা কিভাবে টোটাল করে আমাকে কাজটা করতে হবে। accessory symptom of the disease, accessory symptom of the medicine, তাহলে এই accessory symptom গুলোর উপরে আপনাদেরকে আমাকে জানিয়ে রাখতে হবে। কেন? তাহলে আপনারা বুঝতে পারবেন পেশেন্ট যখন ফলো আপে আসবে বা অন্য কোনো ডাক্তারের কাছ থেকে আসবে, তাহলে কোন সিম্পটমটা মেডিসিনের ফলে উৎপন্ন আর কোন সিম্পটমটা তার অরিজিনাল সিম্পটম, এই জিনিসগুলোর উপরে আপনি কি করে বুঝবেন তার উপরে ধারণা আপনাকে দেওয়া হবে। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলুন। আচ্ছা, মেট্রিয়ামেডিকার উপরে ক্লাসটা কেমন ছিল? আপনারা কতজন করেছিলেন? আচ্ছা, পিরিয়ডিসিটিটা একটু দেখিয়ে দিত, স্ক্রিনটা একটু শেয়ার করি আমি। স্টার্ট শেয়ারিং। পিরিয়ডিসিটি, এই যে পিরিয়ডিসিটির উপরে যে আমি কথা বললাম, এটা আপনারা কোথায় পাবেন? এটা পাবেন আপনারা জেনারেল চ্যাপ্টারে যান, জেনারেল চ্যাপ্টারে পিরিয়ডিসিটি দেখুন, মানে লক্ষণগুলো ঘুরে ঘুরে আসছে, কিভাবে ঘুরে আসছে দেখুন। পিরিয়ডিসিটি এই মেডিসিন গুলোর মধ্যে আছে। ডে, অল্টারনেট ডে অ্যাগ্রাভেশন, তার মানে লক্ষণটা একদিন পর একদিন এরকম করে আসছে। তাহলে অল্টারনেট ডে মর্নিং, একদিন অন্তর একদিন সকালবেলা, একদিন অন্তর একদিন সন্ধ্যাবেলা। ঠিক আছে? এভরি 8 ডে, 8 দিন পর পর, এভরি 14 ডে, এভরি 10 ডে, এভরি ডে, এভরি 3rd ডে, গেল এভরি আওয়ার, এভরি নাইট, রোগ লক্ষণটা রোজ রাতে রাতে ঘুরে ঘুরে আসছে। তাহলে আরো দেখেন এখানে কি আছে। এভরি উইক, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসছে। সেম আওয়ার লেখা আছে এখানে দেখুন, সেম আওয়ার, কমপ্লেন রিটার্ন এট দ্য সেম আওয়ার, সমস্যাটা সেম আওয়ার, কমপ্লেন রিটার্ন সেম আওয়ার, রোজ একই সময় ঘুরে আসছে লক্ষণটা। উইক, সপ্তাহ, সপ্তাহে আসছে কি, প্রত্যেক সপ্তাহে আসছে, প্রত্যেক 2 সপ্তাহ অন্তর আসছে, 3 সপ্তাহ অন্তর আসছে, লক্ষণগুলো ঘুরে ঘুরে আসছে। 4 সপ্তাহ পর পর আসছে। উইক, মাসে কি 6 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর, ডিসেম্বরে, নভেম্বরে, অক্টোবরে, সেপ্টেম্বরে, এভরি ইয়ার, রোগটা প্রত্যেক বছর বছর ঘুরে আসে। তারপরে পয়েন্টটা দেখুন, রেগুলার ইন্টারভেল, কমপ্লেন রিটার্ন অ্যাট রেগুলার ইন্টারভেল। ঠিক আছে? মানে একটা রেগুলার 3 ঘন্টা পর পর আসছে বা 4 ঘন্টা পর পর আসছে, একদম ঠিক 4 ঘন্টা পর পর আবার সমস্যাটা হলো। পিরিয়ডিসিটি অ্যাবসেন্ট, এখন এটার মধ্যে কোনো পিরিয়ডিসিটি পাবেন না, এক্সাক্ট পিরিয়ডিসিটি।
মানে একদম পিরিয়ডিসিটি একদম 3 ঘন্টা মানে 3 ঘন্টায়, একদিন মানে একদিন পর পরই আসছে। তাহলে পিরিয়ডিসিটি এই সিমটমটা পাবেন চ্যাপ্টার জেনারেলস রুব্রিক পিরিয়ডিসিটি। এটা আমি দেখিয়ে দিলাম, রেপার্টরিটাও দেখানো হয়ে গেল এটার সাথে সাথে। তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমি লিভ নেই। ওকে বাই। জি স্যার, ভালো থাকবেন নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। একটু স্যারের নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু সেন্ড করে দিবেন। হ্যালো, হ্যালো, জি, আপনি পরে আমার সাথে যোগাযোগ করবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিলে ভালো হতো স্যার। আচ্ছা, ওই মেসেঞ্জারে আমি হ্যালো, জি শুনতে পাচ্ছেন? মেসেঞ্জারে স্যারের দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ ফেসবুক নাম্বারটা মেসেঞ্জারে। একটু দিলে ভালো হয়। জি, ফেসবুক মেসেঞ্জারে নক দিয়ে সালাউদ্দিন নামে ফেসবুক